রেকর্ড, এই কার্ভটা আসলে শুধু এই যে এইটুকু, নিচের এইটুকু। আর এটা ওরা এরিয়া দিয়ে এই যে এখান থেকে এখানে দাগটা দিচ্ছে বা এখান থেকে এখানে যে দাগটা দিচ্ছে, এটা এই এরিয়াটুকু বোঝানোর জন্য। অর্থাৎ এই কার্ভটা ফ্লাক্সটা যদি চিন্তা করো, ফ্লাক্স হচ্ছে সিম্পল একটা একটা মানে জাস্ট সিম্পল একটা ইয়ার মতো, কি বলা যায় এটাকে, উপর থেকে নিচে ডিক্রিজিং একটা, এই যে উপর থেকে নিচে খালি এইটুকু হচ্ছে কি আমার কাজটা। আচ্ছা, এখানটায় যেটা দেখাইতে চাইছে আসলে সেটা হচ্ছে কি আমার কত, আমার রেটেড এর কতটুকু হচ্ছে কি আমার ভোল্টেজ, ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সি যেটা, সেটা রেটেড এর কত পার্সেন্ট সেইটা। তো ধরো আমার যদি বলি যে 100%, মানে তো বুঝতে পারতেছে যে আমার রেটেড যেটা সেটা ঠিকই আছে, আমার সমস্যা নেই। 110%, এটা 120%, তার মানে অলমোস্ট 115% থেকে যখন ক্রস করছে, তারপরে 135% পর্যন্ত এখানে দেখাচ্ছে। কারণ কতক্ষণ ছিল, 0.1 সেকেন্ড, না এটা মিনিটে, তাহলে 0.1 মিনিট, না 1 মিনিট, না 10 মিনিট, নাকি 1000 মিনিট সেইটা। তো দেখতেই পাচ্ছ, যদি আমার ভি বাই এফ অল্প কিছুক্ষণের জন্য আসলে বিভিন্ন কারণে হতেই পারে, আমার মাইনর কিছু প্রবলেমের জন্য আমার ভি বাই এফ রেশিও যেটা, সেটা ঠিক নাও থাকতেই পারে, সমস্যা নাই যদি আমার অল্প, খুব অল্প সময়ের জন্য যদি সেটা হয়। কিন্তু যদি এরা বেশি সময়ের জন্য থাকে, ভি বাই এফ রেশিওটা যদি আমার বেশি সময়ের জন্য চেঞ্জ হয়, তার মানে সেইটা আমার, তার মানে কি, তখন সে হিউজ পরিমাণ ফ্লাক্স তৈরি করবে, যেটা আমার জন্য খুবই ক্ষতিকর। সুতরাং আমরা যেটা করি, আমাদের নর্মাল একটা এক্সাম্পল দিই। ধরো আমার হচ্ছে, আমরা বললাম যে ট্রান্সফরমার ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে তোমার 1.25 পার ইউনিট, মানে 125% রেটেড ফ্রিকোয়েন্সিতে সে ওভারফ্লাক্সিং করতেছে। তার মানে হচ্ছে কি, আমার যদি 125% যদি সে বেশি করে, 125%-এর বেশি করবে, তার মানে কি, ভোল্টেজটা হয় 125, রেটেড ফ্রিকোয়েন্সিতে 125% ওভার করবে, ক্রস করবে, অথবা ফ্রিকোয়েন্সিটা কি করবে, 80%-এর নিচে ফল করবে রেটেড ভোল্টেজে। রাইট, এই যে একটু আগে যেটা বলছি, হয় ভোল্টেজ ঠিক রেখে ফ্রিকোয়েন্সি কমবে, অথবা ফ্রিকোয়েন্সি ঠিক রেখে ভোল্টেজ বাড়বে। ওইটার মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে, এটার মধ্যে যদি না হয় তাহলে ঠিক নাই, তখন আমরা এটাকে বলবো যে 125%-এর জন্য ভিভাইএফ ইয়ে করবে। আর এই পার্টিকুলার রিলেটা হচ্ছে RC24 রিলে। এটা হচ্ছে ভিভাইএফ রিলে, ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সির যে রিলেটা। আচ্ছা, একসাথে দুইটা উইন্ডো দেখানো যায় না তোমাদেরকে, খালি একটা উইন্ডো জানি। এই নাও। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আনসি 24 রিলে। আনসি 24 রিলে যেটা, সেটা হচ্ছে ভি বাই এফ রিলে, এটা হচ্ছে আনসি 24 রিলে। আমরা এই আনসি 24 রিলেটা এটা ইউজ করি। ওকে, তাহলে দেখো এই, আচ্ছা, এরপরে এই দুইটা জিনিস তোমরা নিজেরা দেখে নিও যে আসলে আমরা কোনটাকে বলতেছি আমাদের পার্সপেক্টিভ থেকে ইন্টারনাল ফল্ট, এবং কোনটা এক্সটার্নাল ফল্ট, এবং জেনারেলি কিসের জন্য কোনটা, এই দুইটা টেবিল দেখে নেও যে আমার হচ্ছে কিসের জন্য কোন টেবিলের, মানে কোন কিসের জন্য কোন প্রোটেকশনটা ইউজ করতেছি। আমার ফাইনালি একটা ম্যাথ আছে ডিজাইন রিলেটেড, সেটা হচ্ছে একদম সিম্পল একটা ম্যাথ। সেটা হচ্ছে দেখো, বলে দিছে আমাকে একটা 45 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার 11 কেভি 11/66 স্টার ডেল্টা, তার মানে স্টার হচ্ছে 11 কেভিতে আর 66 কেভিতে ডেল্টা। ওকে, ট্রান্সফরমার আছে, বলছে যে ডিজাইন দ্য পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিম, হোয়াট ইজ দ্য মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বায়াস। বেসিক্যালি আসলে মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বায়াস সে নিজেও এখানে বাই করা নাই। তো এটা মেইন জিনিসটা হচ্ছে আসলে একটা জাস্ট ডিজাইন দ্য পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিম, একটা পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিম করে দেখাইতে বলছে। এটুকুই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে প্রথমে আমাদের যে দুইটা সাইড আছে, 11 কেভি সাইড, সেটার জন্য আমরা অ্যাম্পিয়ার বের করব, এবং 66 কেভি সাইড, সেটার জন্য আমরা অ্যাম্পিয়ার বের করব। তো আমাদের যে এমভিএ দেওয়াই আছে, এমভিএ কে আমরা কি করি, ভোল্টেজ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অ্যাম্পিয়ার পাবো। তাহলে যেহেতু আর √3 দিয়ে ভাগ করতে হবে অবভিয়াসলি, তাহলে এখানটায় আমরা 45 ডিভাইড বাই √3 আর 11, তাহলে আমরা পাবো এই 11 কেভি সাইডের জন্য যে অ্যাম্পিয়ার সেইটা পাবো আমি, মানে ফুল ফুল লোড কারেন্ট যেটা সেইটা। সিমিলারলি 66 কেভিটাও সেম, রাইট। আমার এই ক্ষেত্রে আমি কি করবো, অ্যাগেন 45 MVA এবং √3 ইন্টু, আচ্ছা, দিয়ে আমি অ্যাম্পিয়ারটা পাইলাম। তাহলে দুই সাইডের অ্যাম্পিয়ারটা আমি পাইলাম। এখন যদি আমাকে কোনো কিছু নাও বলে, আমি 20 থেকে 30% পর্যন্ত অলওয়েজ, তোমরা দেখছো যে এর আগের ম্যাথটার ক্ষেত্রে আমরা করছি যে আমরা একটা 20 থেকে 30% কি করে নিই, ওভারলোডকে আমরা ধরে নিই, রাইট। আমরা যখন বিভিন্ন ক্যালকুলেশন করবো, আমরা ধরেই নিবো যে মিনিমাম 20 থেকে 30% ওভারলোড হইতে পারে, সেটুকুর জন্য আমরা জায়গা রাখি। তাহলে এখানটায় ওরা 25% নিচ্ছে, ওকে ফাইন। তাহলে 25% ওভারলোডের ক্ষেত্রে ওরা যে কারেন্টটা, সেই দুইটা কারেন্টের ভ্যালু পাইছে ওরা।
আমার স্টার সাইডে এবং ডেল্টা সাইডে। আচ্ছা, এখন হচ্ছে এটা তো আমার দুইটার যে লাইনের যে দুইটার কারেন্ট সেইটা, মানে অ্যাকচুয়ালি লাইনের বলাটা ঠিক হবে না, এই জায়গাটা হচ্ছে আমার ফেজের। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি যে এখানটা যে সিটি সেই কত মিটার করবে, আর এখানটায় যে সিটি সেই কত মিটার করবে সেটা। কারণ আমাকে কি বলছে, ডিজাইন দি পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিম, কারণ দুই পাশে দুইটা সিটি লাগবে আমার। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিটি রেশিও গুলা চুজ করার সময় আমরা চেষ্টা করব একটা প্যাটার্নের মধ্যে রাখতে। কিরকম, সে এটার জন্য যেটা বেটার সেটা হচ্ছে কি আসলে আমাদের এই এইটা যেটা এটা প্রথমে পরেরটা বলে ইস টু 5 হোক ইস টু 1 হোক ডাজন্ট রিয়েলি ম্যাটার। ইস টু 5 ও নিতে পারি, ইস টু 1 ও নিতে পারি, এটা বিষয় না। কিন্তু আমাদের একটা জিনিস যে মানে ই মাথায় রেখে একটা ট্রিক্স করে মাথায় রাখলে আসলে ম্যাথ এই ধরনের ডিজাইন গুলো করতে সুবিধা। সেটা হচ্ছে আমরা এইটার রেশিও, এই দুইটার যে রেশিও, সেই রেশিওটার কাছাকাছি পরিমাণ রেশিও নেওয়ার চেষ্টা করব আমরা এইটার। সরি, এই যে এইটার কই গেল? এটা কেন এই পাশে? আমরা চেষ্টা করব যে এই রেশিওটার এই যে সেম পরিমাণ রাখতে, অর্থাৎ এখানটায় যে 600 কিরকম বলি, এটা যে ৬ এই দুইটার পার্থক্য হচ্ছে আমার ৬, রাইট? ১১ আর ৬৬ পার্থক্য ৬। তাহলে আমরা চেষ্টা করব ৬ এর সাথে মিল আছে এরকম একটা কিছু, মানে ৬ হোক, ৬০ হোক, ৬০০ হোক, এরকম একটা মেজারমেন্ট যদি আমরা রাখতে পারি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে হেল্প করে। তাহলে এখন আমাদের এখানটায় যেটা দেখো, আমরা যেহেতু এটা সর্বোচ্চ আমরা ধরে নিচ্ছি যে অলমোস্ট এটা প্রায় ৩,০০০ এর কাছাকাছি। তাহলে আমরা একটা সিটি নিলাম যে আমরা ৩,০০০ একটু পাই। আচ্ছা, এখন সিটি তাহলে সেকেন্ডারি কারেন্ট, আমরা জানি যে সেকেন্ডারি কারেন্টের জন্য আমরা কি করতে হয়, আমার যে কারেন্ট যেটা পাই, আমার যে কারেন্ট সেই কারেন্টটাকে রেশিও দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2368.8 ভাগ করবো ৩,০০০/৫ দিয়ে ভাগ করবো, আলটিমেটলি ৫ উপরে যাবে, ৩,০০০ নিচে থাকবে, আলটিমেটলি ৬০০ দিয়ে ভাগ করার মতো সমতুল্য। আলটিমেটলি আমি পাবো অলমোস্ট 4 অ্যাম্পস এর কারেন্টের জায়গায় পাইলাম। সিটি সেকেন্ডারি এটা কিন্তু ফেজে পাইছি, সিটি ফেজে পাইছি, এটাও কি পাইছি সিটি ফেজে। এখন এইটা ছিল স্টার সাইড, স্টার সাইডের কাকে জিজ্ঞেস করি, বাহাদুর, বাহাদুর স্টার সাইডের কারেন্ট ট্রান্সফরমার কোন কানেকশন থাকে, জি স্যার। স্টার না ডেল্টা? স্টার সাইডের যে ট্রান্সফরমার জি স্যার। উইন্ডিং, ওই সাইডে যে কি সিটি লাগাবো সেটা কি থাকে, কি টাইপের কানেকশন থাকে? ডেল্টা স্যার। আচ্ছা, আর ডেল্টা যদি উইন্ডিং যদি ডেল্টা হয় তখন ট্রান্সফরমার সিটি সিটি কিরকম হয়, সিটি কি কানেকশন থাকে? সিটি স্যার ওয়াই স্টার। Right. আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে ভুল জিনিস দেখায় ভুল জিনিস পড়াচ্ছি, তোমরা আমারে বলবা না? আমি তো অনেকক্ষণ ধরে ভাবছি বই থেকে পড়াচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই ম্যাথটা যেটা, এই ম্যাথটা হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন করতে হবে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিম, সেটা ডিজাইন করতে হবে আমাদেরকে। তাহলে দেখো যেটা বললাম, আমরা হচ্ছে গিয়ে দুই পাশেরই আমরা কি করবো, রেটেড কারেন্টটা বের করবো। রেটেড কারেন্ট কিভাবে বের করি, এটা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। মেগা ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে গিয়ে এটাকে যদি ভোল্ট দিয়ে ভাগ করি, মেগাটা বাদ দাও, মেগা তো আমি 10, ওইটা বাদ দাও, তার মানে ভোল্ট দিয়ে ভাগ করলে বাকি কি থাকবে, অ্যাম্পিয়ার থাকবে। তাহলে আমরা সেটাই করি, রাইট? তার মানে হচ্ছে গিয়ে যেহেতু 3 ফেজ, তার মানে আমার একটা √3 আসবে। আরেকটা হচ্ছে কি আমার ইয়া কি বলছে 11 কেবি বলেই দিচ্ছে আমার এই সাইডে। তাহলে 11 কেবি দিয়ে ভাগ করলে আমি পাবো যে 11 কেবি সাইডের কারেন্ট। আর যদি আমি 66 কেবি দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 66 কেবি সাইডের কারেন্ট। ওকে, এই যে এই দুইটা কারেন্ট প্রথমে যেটা বের করছি স্টেপ 1 এ 3 ফেজ বলে √3টা লাগতেছে। ওকে, হোপফুলি এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এবং স্টার এবং ডেল্টা সাইডে অবশ্যই সেম ইকুয়েশন, কারণ স্টার এবং ডেল্টা সাইড যেটাই হোক না কেন, আমি যেভাবে কানেকশন দিই না কেন, পাওয়ার কনজাম্পশন নিয়ে কোনো কথা আসবে না। মেগাভোল্ট অ্যাম্পিয়ার যা এক পাশে যা ওই পাশে ওটা। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে পরের স্টেপটা যেটা, পরের স্টেপটা হচ্ছে গিয়ে আমরা অলওয়েজ 20 থেকে 30 আমরা কি রাখি, এক্সট্রা আমরা হাতে রাখি আমরা, রাইট? ডিজাইন করার সময় যে ওভারলোড এটা হবেই। সুতরাং সেই ওভারলোডটা আমি অ্যাজিউম করলাম দুই সাইডেই 25%। ওরা কি কেউ যদি কিছু না বলে দেয় 20 থেকে 30 যেটা ইচ্ছা সেটা ধরে নিয়ে মাঝখানে একটা জাস্ট মেনশন করে দিতে হবে। এরপরে যে সিটি রেশিও আমাকে চুজ করতে হবে, এবং এটাই একটু আগে বলছিলাম আমরা এই চেষ্টা করবো 11 থেকে 866, এটা রেশিও যেরকম 6 এরকম একটা রেশিও রাখতে, 660 বা 600। তো এখানটায় যে রেশিওটা আমরা রাখছি অ্যাগেন এটা 3000:5, আমাদের একটা গুড একটা রেশিও। আমরা 3000:1 হইলেও খুব একটা সমস্যা হইতো না। কিন্তু
আমাদের এটা বেটার হচ্ছে কি ওই যে বললাম যে এটার সাথে যদি আমি মিলায় রাখি এটা সুবিধা আছে। এখন সিটি রেশিও গেলেও আমার এই দুইটার ক্ষেত্রে আমি দুইটা সিটি রেশিও নিলাম। নেক্সট যেটা ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি আমরা অলওয়েজ চেষ্টা করবো যে আহ, এটা ফিক্সড না কিন্তু এটা হচ্ছে কি এটা বেটার মানে এটা সুবিধাটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি তোমার এটার কাছাকাছি যেটা থাকে ধরো এটা হচ্ছে ধরো তুমি পাইলা 2000 ধরো তুমি এটা যদি 1900 সামথিং কিছু পাও তাহলে 2000 একটু সামথিং নিলে নিলে ভালো। আচ্ছা এরপরে সেকেন্ডারি কারেন্টস এর ক্ষেত্রে যেটা এগেন সেকেন্ডারি কারেন্ট আমরা জানি যে আমরা কিভাবে বের করতে হয় সিটি রেশিও দিয়ে ভাগ করলেই হয় রাইট। প্রাইমারি কারেন্টকে সিটি রেশিও দিয়ে ভাগ করলে আমরা সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাব। আমরা অনেকবার এই যে ফর্মুলাটা আমরা প্রচুর ইউজ করছি আমাদের এই পার্টিকুলার কোর্সে। সিটি সেকেন্ডারি কারেন্ট কত, প্রাইমারি কারেন্ট এত, সেকেন্ডারি কারেন্ট কত। আচ্ছা তাহলে এটা গেল আমার সিটি সেকেন্ডারি কারেন্ট আমরা পাইলাম। এবং এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা সিটি সেকেন্ডারি কারেন্ট হচ্ছে ফাইন। এখন আমাদের এখানে কাজ শেষ না, যে জায়গাটা গিয়ে আমরা ইয়া করছিলাম যে এটা হচ্ছে স্টার সাইড, এটা স্টার মানে এর সিটি হচ্ছে ডেল্টা, ডেল্টার ফেজে এই কারেন্ট আসছে, তাহলে ডেল্টার লাইনে কি হবে আমরা জানি লাইন অলওয়েজ বড়, তাহলে লাইন ইকুয়াল টু √3 ইন্টু ফেজ, তাহলে লাইন ইকুয়ালস টু √3 ইন্টু ফেজ। এই যে এটা পাইবে না, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাইলট ওয়্যারের কারেন্টটা, সিটি যেই কারেন্টটা নিয়ে যাবে আমার ওই যে ইয়াতে আমার রিলের অপারেটিং কয়েল আর রিস্টেনিং কয়েলের মধ্যে যে পাইলট আছে সেই পাইলট কয়েল দিয়ে সিটি যে কারেন্টটা ক্যারি করতেছে সেটা 6.817 অ্যাম্পস। আর এটা যেহেতু ডেল্টা সাইড তার সিটি হচ্ছে ওয়াই, তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, তার মানে তার লাইন কারেন্ট 3.6 হোয়াট এভার 936 এটাই। এখন যদি আমি এটাই যদি পাঠাই দিই ডিফারেন্স করার জন্য তাহলে হবে না, সেজন্য আমাকে কি করতে হবে এই 6.817 কে আমাকে নামাইতে হবে 3.936 এ নামাইতে হবে। তাই আমি আরেকটা ট্রান্সফরমার ইউজ করবো, সেটা কি করে এই যে দেখো এটা, এই ধরনের গুলোকে বলে ইন্টারপোজিং কারেন্ট ট্রান্সফরমার বলে, এগুলো অটো ট্রান্সফরমার টাইপের হয়। এগুলো কাজই হচ্ছে এরকম যে একটা, এটা ইন্টারপোজিং কারেন্ট ট্রান্সফরমার এই কারণে সে একটা কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে রিলেতে বা অন্য কোনো মিটারিং ডিভাইসে যাওয়ার আগে সে আরেকটা মানে ট্রান্সফরমেশন করবে, করে কারেন্টের ভ্যালুতে যেটা দরকার সেটাই পৌঁছে দিবে। তো যেহেতু আমাদের ছিল 6.936 কিন্তু আমাদের ডিমান্ড ছিল 3.936, সুতরাং আমরা এই পরিমাণ একটা সিটি ইউজ করব, এই সিটি ইউজ করে আমরা এইটাই ফাইনালি যখন আমি এই দুইটা জিনিসে যখন আসবো আমার এই যে এটাই, তখন হচ্ছে কি এবার আমি চেক করে দেখবো যে আমার ইয়েটা কিরকম, ডিফারেন্সটা কিরকম, কত পার্সেন্ট ধরে আমার হয়। প্রথমে আমরা দেখি আমাদের অ্যাকচুয়াল স্পিল কারেন্ট কত হয়। অ্যাকচুয়াল স্পিল কারেন্ট হচ্ছে দেখো এখানে 0.002 অ্যাম্পস, কারণ একটা হচ্ছে এই যে, কারণ একটা হচ্ছে 3.938 আর আরেকটা হচ্ছে 3.936। পাইলট ওয়্যারের মধ্যে যে দুইটা পাইলে আমরা ফাইনালি, একটা হচ্ছে 3.938 আর একটা হচ্ছে 3.936 রাইট। এখন তাহলে এই দুইটা যেটা সেই দুইটা হচ্ছে কত আমার হচ্ছে কত 0.002 অ্যাম্পস। আচ্ছা আর যদি আমাদের যদি হয় স্পিল কারেন্ট যদি আমরা যদি ধরে নিই আমাদের এই জায়গায় যে আমাদের পার্সেন্টেজ বাস কত সেটা যদি আমরা একটা জানতে চাই, তো সাপোজ আমরা স্পিল আমরা ধরলাম যে 40%, এই জায়গায় 40% ধরে করছে। 40% যদি হয় আমরা জানি যে আমাদের ইকুয়েশনটা আমরা জানি রাইট, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেটা আমাদের এখানে এক্সটা কি ছিল I1 প্লাস I2 ডিভাইডেড বাই 2, I1 প্লাস I2 ডিভাইডেড বাই, তাহলে I1 প্লাস I2 ডিভাইডেড বাই 2 দিয়ে এইবার আমি যদি করি সে আমি দেখতেছি কত আসে, স্পিল কারেন্ট রিকোয়ার্ড ফর ট্রিপিং ইজ 1.57। তোমার কাছে মনে হলো যে না স্যার আমি 40% দিব না 20% দিব স্যার, দেখি তো 20% হয় কিনা, তখন তুমি 20% দিয়ে এই সূত্র অ্যাপ্লাই করবা অ্যাগেইন। আমরা জানি যে ওয়াই ইকুয়ালস টু বারবার বলতেছে এম এক্স প্লাস সি, আর আমাদের এই পার্টিকুলার কেসে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে আই অপারেটিং অপারেটিং কারেন্ট, বা আমরা বলতে পারি এটাকে অর উই ক্যান সে ইট আই আই ডিফারেন্সিয়াল কারেন্ট, বলি অফ অর আই আই ডিফারেন্স, আই ডিফারেন্স রাইট। আর এই ডিফারেন্সটা কি হচ্ছে আসলে আলটিমেটলি তোমার, আলটিমেটলি এইটাই হচ্ছে তোমার I1 I1 মাইনাস I2, I1 মাইনাস I2, দুইটার যে ডিফারেন্স সে দুইটা I1 মাইনাস I2। আর আমাদের যে এক্স যেটা এটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে ওয়াইটা, এক্সটা যেটা সেটা কি
সেটা হচ্ছে আমার রিস্ট্রেনিং কারেন্টটা, রেস্ট্রেনিং কারেন্ট, রেস্ট্রেনিং কারেন্ট সেটা কি I1 প্লাস I2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, এইটা রেস্ট্রেনিং কারেন্টটা, যেটা আমাদের এই এক্স সমতুল্য, রাইট? এক্স সমতুল্য এইটা। তাহলে এই রেস্ট্রেনিং কারেন্ট যেটা, সেটার সাথে আমরা এখন যেটা করছি, আমরা কিন্তু ঢালটা বের করছি, আমাদের ঢাল বলে দিছে 0.4, সাপোজ 0.4 ইন্টু আমি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসাইলাম, বসাই আমি একটা ভ্যালু পাইলাম। এখন এইটা যদি আমি 0.4 না দিয়ে 0.3 দিই, 0.2 দিই, তখন কি রকম? অবভিয়াসলি আমার কি ভ্যালুটা কি হইতে থাকবে? যদি আমি 0.4 না দিয়ে 0.3 দিই, তখন একরকম আসবে, 0.2 দিলে আরেক রকম। সো এগেইন যতক্ষণ পর্যন্ত আমার এইটা আমি দেখবো যে আমার এই নরমাল কেসে এটা করতেছে না, ট্রিট করতেছে না, বা মোটামুটি একটা ভালো ডিসটেন্স আছে, ততক্ষণ পর্যন্ত আমার সমস্যা হবে না। আর আমার যদি বলে দেয় যে মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বায়াস কত, মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বায়াস, সেটা আসলে তখন এই মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বায়াসটা অনেকাংশে ডিপেন্ড করবে আমার এক্সটার্নাল ফল্ট কারেন্টের উপরে। সুতরাং এক্সটার্নাল ফল্ট কারেন্ট যদি আমাদেরকে না দিয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি একটা অ্যাপ্রক্সিমেট করে নিয়ে দেখাবো যে ইন্টারনাল এই ধরনের কেসে সে ট্রিট করতেছে না, বা সে মোটামুটি একটা ভালো ডিস্টেন্স বজায় রাখতেছে, কিংবা আমি ওভারলোডটা যদি ক্যালকুলেশন করি, এই ক্ষেত্রে তো আমার করছে এটা কি, দেখো সে ওভারলোডটা হিসাব করছে, কিন্তু যদি তুমি খেয়াল করো এই ওভারলোডটা সে ক্যালকুলেশনে ইউজ করে নাই। কিন্তু আমি যদি ওভারলোডটা ক্যালকুলেশন করে, তখন আমি যেটা পাবো, ওভারলোড ক্যালকুলেশনটা করে 25% ধরে, তখনও যদি আমি দেখি যে সে ট্রিপ না করে, তাহলে আমি বলতে পারি সেটা আমার একটা মিনিমাম একটা স্লোপ। তো কথা বোঝা গেছে? এই আমাদের ট্রান্সফর্মার প্রোটেকশন পড়া শেষ। ট্রান্সফর্মার প্রোটেকশন থেকে তোমরা জেনারেলি স্পিকিং অ্যাকসেপ্ট পাবা। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো আলতাফ, মহিবুল, আনাস, ওকে, ওমর। আচ্ছা, ওমর দেখি, বলো তো দেখি যে ওমর কি ক্লাস শুরু থেকে করছিলা, না একটু মিস গেছে প্রথমে কিছুক্ষণ? মিস গেছে স্যার। আচ্ছা, ওই যে এই আছে, তাহলে একটু দেখি, একটু ওভারভিউ করো তো আমাদের যে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন কি 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 জিনিসগুলো না না দেখলে নয়, দেখি বলো তো দেখি। শুরু থেকে যদি স্যার নামতে থাকে, ধরো বলো তো এই চ্যাপ্টারে কি কি জিনিস পড়াইছি, বলো তো দেখি, বা তোমার নোটস থেকে দেখি আইডিয়া দাও স্যারকে। কোনো আইডিয়া নাই? আচ্ছা স্যার, একটু একটু দেখতে হবে আর কি স্যার। আজকে দেখবো স্যার রাতের দিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, স্যার একবার রিভিউ রিভিউ করতে হবে স্যার। দেখো স্যার। আচ্ছা আমি একবার ফাইনাল রিভিউ করে দিই, 2 মিনিটের রিভিউ করে দিই, ছেড়ে দিচ্ছি তোমার একটা। দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা প্রথমে যে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আসলে আমরা দেখাইছিলাম যে আমাদের হচ্ছে গিয়া ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যদি ওয়াই হয় ডেল্টা হয়। আমরা এটার একটা ব্রিফ ওভারভিউ দিছি, রাইট? জাস্ট এটা আমাদের, তোমরা আসলে অনেক আগেই পড়ছো। তারপরে যে এটা চেঞ্জটা হয়, এই চেঞ্জটা দেখাটা তো আমাদের জরুরি। আচ্ছা, এখন এইখানটা আমাদের একটা চেঞ্জ হয়েছে, তাহলে এই চেঞ্জটা যদি আমি একটা ডিফারেন্সিয়াল স্কিম যদি ইউজ করতে চাই, তাহলে তো তাকে সিটিটাতেও এই চেঞ্জটা ইন্ট্রোডিউস করতে হবে, যেন সিটি কি করে, এই চেঞ্জটাকে ব্যালেন্স করে, আবার সে আগে এমন ভাবে থাকে যে দুইটার মধ্যে ডিফারেন্স না হলে যেন ডিফারেন্স সে ক্যাচ না করে। তো সেটার জন্য হচ্ছে কি আমরা প্রথমে ওইটা দেখছিলাম যে কিভাবে কিছু চেঞ্জ হয়ে যায়। তারপরে আচ্ছা, যদিও এই জিনিসটা আসলে টাইপস অফ ফলস ইন ট্রান্সফরমার, এটা টাইপস অফ ফলস হিসাবে না, আমাদের এই ডিস্টেন্সের সাথে আসলে ফলস কারেন্টের বিষয়টা আমাদের একটু নিউট্রাল এন্ড থেকে কত দূরে, একটু জেনারেটরও আছে বলে স্যার এটা খুব বেশি এই জায়গায় টাচই করি নাই। এটা আমাদের জেনারেটর সাইডে কিছুটা সিমিলার কনসেপ্ট একটা আছে। তারপরে অবশ্য আমাদের জেনারেটরের আরেকটা ওভারফ্লাক্সিং জিনিসটাও জেনারেটর সাইডে আছে। আর যাই হোক, তো প্রথম যে জিনিসটা একটা হচ্ছে, আমরা ওভার কারেন্ট স্কিমের ক্ষেত্রে আমরা বলছি যে দেখো,
যদি আমাদের হচ্ছে ২ টা ফেজ ফল্ট রিলে এবং একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট রিলে ইউজ করে আমরা এটা ওভার কারেন্টটা আমরা প্রোটেকশনটা করতে পারি। নরমাল ওভার কারেন্ট প্রোটেকশন। ওকে, এই কোশ্চেনটার সাথে ওই কোশ্চেনটা গুলাইও না যে ইন্টার টার্ম ফল্টে কেন আমরা ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ করি না। ২ টা আলাদা কোশ্চেন। একটা হচ্ছে ট্রান্সফরমারে ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ করি না। সেটা কিন্তু বলি নাই। আবারও বলছি, এটায় ভুল করা যাবে না। ট্রান্সফরমারে ওভার কারেন্ট প্রোটেকশন ব্যবহার করি? হ্যাঁ, করি আমরা। আমরা কি ট্রান্সফরমারের ইন্টার টার্ন যেই ফলটা, সেই ক্ষেত্রে কি ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ করি? না। সো ডোন্ট গেট কনফিউজ, ২ টা আলাদা জিনিস। ওকে? কারণ তো এটাও এগেইন সিলি একটা কোশ্চেন ওভার কারেন্ট প্রোটেকশন আমাদের স্কিম দিয়ে দেখানো। আচ্ছা, এরপরে আমাদের অ্যাকচুয়ালি একটু যদি বড় কোশ্চেন বলি, প্রথম বড় কোশ্চেন আসছে আমাদের আসলে সিটির কানেকশনের সাথে কিভাবে আমরা সিটির কানেকশনটা কিভাবে দেই আসলে। এবং সেই সিটির কানেকশনটা দেওয়ার পরে ইন্টারনাল ফল্ট এবং এক্সটার্নাল ফল্টের বিহেভিয়ারটা কিরকম হয়। এইটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। এক্ষেত্রে তোমার অনেকগুলো ফিগার আছে। তারপরে তোমার আরেকটা জিনিস হচ্ছে তোমার ইনরাশ। ইনরাশের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রোটেকশন ইউজ করতেছি। ইনরাশের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমাদের লাগবে না। কিন্তু আমরা হচ্ছে গিয়ে তোমার ধরো এই যে ওয়েভ ফর্মটা যেটা, এই ওয়েভ ফর্মটা আমরা দেখছি, রাইট? এই ফিগার 14.4 যেটা, এটা ইনরাশের ক্ষেত্রে আমরা এটা দেখছি। আমরা দেখাইছি যে ইনরাশের কারেন্টটা আর নরমাল হিস্টেরিসিস ম্যাগনেটাইজিং কারেন্টটা সেই ২ টা কারেন্ট সেম না। এটা হচ্ছে সিমেট্রিক্যাল, এই অ্যাক্সিস এর বড় সিমেট্রিক্যাল, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আমরা বলছি। এটা আবার পি কি? সুতরাং এইগুলা থেকে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে ডিএস কার্ভটা দিয়ে দিছে। আর এবং ফাইনালি যে ওভারঅল যে ট্রানজিয়েন্ট ফ্লাক্স এবং হিস্টেরিসিস ফ্লাক্স অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা। সুতরাং এইগুলার আছে এখানে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমরা বলছিলাম যে এটা প্রপার্টিজ, ফাইনালি যে প্রপার্টিজ গুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট সেটা ছিল যে কার উপর ডিপেন্ড করতেছে আমাদের ফ্লাক্সটা। আমরা বলছি রেসিডুয়াল ফ্লাক্স, সুইচিং এর ইনস্ট্যান্ট এবং অবভিয়াসলি আমার যে কোর যেটা সেটা প্রপার্টিজ আসলে আলটিমেটলি। তারপরে এখানে ছোটখাটো আরো কিছু কোশ্চেন যে সিনথেটিক ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি। তারপরে তোমার ধরো এটা আর কি কি কারণে ইন্ডাস্ট হইতে পারে, ইন্ডাস্ট কখন কখন হইতে পারে সেই জিনিসগুলা। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের ইনরাশের ক্ষেত্রে আমরা কিভাবে করি। ইনরাশের জিনিসটা আমরা কিভাবে ডিল করব। আমরা একটা পার্সেন্টেজ ডিফারেন্সিয়ালি ইউজ করব বাট উইথ হারমোনিক রিস্ট্রেইন্ট। শুধুমাত্র পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে বললে হবে না। ইনরাশের জন্য শুধুমাত্র পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে ইউজ করা যাবে না। অবশ্যই হারমোনিক রেস্ট্রেইন্ট ইউজ করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে হারমোনিক কনটেন্টটা। আমাদের বলছিলাম যে আমাদের টোটাল অ্যাপ্রক্সিমেটলি এইখানটা আমাদের ৪ টা টেবিল আছে। টোটাল এই চ্যাপ্টারের রিলেটেড ৪ টা টেবিল। তার মধ্যে একটা হচ্ছে হারমোনিক কনটেন্ট গুলো আমরা দেখছি। তারপরে হচ্ছে গিয়ে আমার কি টাইপের ফল্ট থেকে ট্রান্সফরমারের কোন টাইপের ফল্টে কোন টাইপের প্রোটেকশন ইউজ করা হয় এবং ফাইনালি কোন গ্যাস থেকে আমরা কি বুঝি যে কি সমস্যা। ডিজলভড গ্যাস অ্যানালিসিস বলে এটাকে, ডিজিএ, ডিজলভড গ্যাস অ্যানালাইসিস। কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ডিজলভড গ্যাস অ্যানালাইসিস। তো ওই যে আমাদের যে ট্রান্সফরমারের ধরো ক্ষেত্রে আমাদের একটা ইয়া থাকে যে তোমার যেটা ওই যে বুকস রিলেতে তোমার গ্যাসটা প্রডিউস হইতে থাকে, জমা হতে থাকে। তারপর এখানে একটা ভালভ থাকে, সেই ভালভ দিয়ে তোমার গ্যাসটা কালেক্ট করা যায়। তারপর সেই গ্যাসটা অ্যানালাইসিস করে ওই টেবিল অনুযায়ী আমি দেখি বলতে পারবো যে কি পরিমাণ কি অবস্থা। এই জিনিসটা হচ্ছে ডিজাইন। তো এই আমরা যেটা ছিলাম, তারপরে ফাইনালি ছিলাম যে আমরা যে এই যে এটায় আমরা হারমোনিকটা কিভাবে ফিল্টার করবো আসলে। তো এটা ছিল, এটা হচ্ছে কি আমার বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম টাইপের, যে আমার যে আসলে কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন যেটা বলতেছে আলটিমেটলি একটা ব্লক ডায়াগ্রামের মতো আমরা কিভাবে কি করতেছি, রাইট? আর আলটিমেট সার্কিট ডায়াগ্রামটা যেটা সেটা হচ্ছে আসলে আমার এইটা, যে এই প্রসেসটাই আমাদের। এগেইন এখানেও লেখা খুব কম এই কোশ্চেনটায়, এই কোশ্চেনটাও লেখা খুব কম, শুধু জেনারেলি হচ্ছে গিয়ে তোমাকে ডায়াগ্রামটা আঁকতে হবে। তো তোমাকে যদি জাস্ট ফর দ্য রেকর্ড তোমাকে যদি বলে যে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে উইথ হারমোনিক রিস্ট্রেন্ট, এটা যদি তোমার ডেসক্রাইব করার দরকার হয়, তো তোমাকে না বললে এইটা আঁকার দরকার নাই। যে কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন যেটা সেটা না বললে আঁকার দরকার নাই, এইটা আঁকাটাই আঁকলেই হবে। কিন্তু কিন্তু যদি তুমি আবার ধরো ফর এক্সাম্পল কোনো কারণে তোমার হাতে সময় কম, ধরো একদম লাস্ট মোমেন্ট তুমি এটা এঁকে শেষ করতে পারবা না, তখন তুমি দরকার হলে শুধু এটা দেখাই দিবা, এটা দেখাই দিয়ে বলতে পারো। আচ্ছা, ২ টাই আঁকা লাগবে, এখন কোনো কোয়েশ্চেন আসবে নাকি স্যার? ২ টাই আঁকা? দুইটা দুইটা আঁকা আসলে দরকার নাই, বুঝছো? দুইটা রিডান্ডেন্ট, কারণ মানে এই যে জিনিসটা হচ্ছে যে তোমার বোঝানোর জন্য সে দিচ্ছে এরকম যে তোমাকে বোঝাচ্ছে এইটার একটা এক্সপ্লেনেশন সে পরবর্তীতে দেখাই দিল এইটা। সো দুইটাই আসলে রিডান্ডেন্ট। যদি তোমাকে বলে দেয় যে জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাও, শুধু ব্লক ডায়াগ্রাম আঁকলেই হবে, তখন তুমি শুধু এটা আঁকলা, ওকে গুড এনাফ, তোমার সার্কিটটাও আঁকার দরকার নেই। তা না করে যদি তোমাকে ডেসক্রাইব করতে বলে তাহলে তোমার সার্কিটটা আঁকাটাই বেটার। আর যদি তোমার হাতে সময় কম থাকে, স্টিল তুমি একটা ভালো মার্কস তুলতে পারবা যদি তুমি শুধু এটা যদি এঁকে দাও।
মোটামুটি একটা ভালো মার্কস পাবা, খারাপ না। যদি তোমার সময় কম থাকে, এটা আঁকতে না পারো। আচ্ছা, ফাইনালি হচ্ছে এই ৩ টা জিনিস আমরা দেখি নাই। এই জিনিসগুলা হাই রেজিস্ট্যান্স, গ্রাউন্ড ফলস, এই জিনিসগুলো আসলে একবার দেখে নিও তোমরা। 8, 8.1 আর 8.2 টা যেটা স্পেশালি, এই ২ টা জিনিস একবার দেখে নিও। আ তারপরে যাই হোক আমাদের এরপরে খুবই ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারটার্ন ফলস, এবং এই ইন্টারটার্ন ফলস এর ক্ষেত্রেও স্যার বলে দিচ্ছি যে আসলে নরমালি আ আমাদের কোশ্চেনটা আসে কিরকম ভাবে সেটা বলে দিলাম। তারপর ইনসিপিয়েন্ট ফলস এগেইন ওইটার সাথে রিলেটেড, ইন্টারটার্নস এর সাথে রিলেটেড ইনসিপিয়েন্ট ফলস। আচ্ছা, বুকহোল্ড রিলে যদিও ডেসক্রিপশন ওইভাবে স্যার পড়ায় নাই, তোমাদেরকে ভিডিও দেখাইছি। এটা ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন। বুকহোল্ডস রিলেটা ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন। কনস্ট্রাকশন, এটা কি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন ইয়েস, ইয়েস। বুকহোল্ডস রিলে কনস্ট্রাকশন ডেসক্রাইব করতে বললে কনস্ট্রাকশন এবং অপারেশনটা ডেসক্রাইব করবা। এখন তুমি শুনো, আর স্যার তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই অলওয়েজ। যদি তোমাকে ডেসক্রাইব করতে বলে আর মার্কস দিল ৫, এখন তুমি তোমার মতো সাজাবা। তুমি যদি অপারেশনটা ভালো পারো, তাহলে তুমি ধরে নিবা অপারেশনে ৩ আর আর ইয়াতে ২। তখন তুমি অপারেশনটা ভালো মতো লিখবা, আর ওইটা তুমি একটু সংক্ষেপে লিখবা। যদি তুমি কনস্ট্রাকশনটা ভালো পারো, ফিগার-টিগার দিয়ে যদি তুমি ওইটাও ভালো পারো, তাহলে তুমি ঠিক ওইটা দিয়ে তখন তুমি অপারেশনটা সিম্পল ২ লাইনে লিখে দিবা। এটা তোমার উপর ডিপেন্ড করবে। তোমাদের স্বাধীনতা আছে তখন। যখন তোমাকে জাস্ট ডেসক্রাইব, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা জিনিস যদি ডেসক্রাইব করতে বলা হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আসলে তোমাকে বুঝতে হবে যে আমার পড়ার সাথে রিলেটেড কি আছে আসলে। স্যার যেভাবে পড়াইছে তার সাথে কি রকম, এটার কি প্রিন্সিপাল অপারেশন আছে, এটার কি এক্সাম্পল আছে, বা এটার কি তোমার কোনো নিউমেরিক্যাল এক্সাম্পল আছে, নরমাল এক্সাম্পল না নিউমেরিক্যাল, ইত্যাদি ইত্যাদি। সো আমাদের এই পার্টিকুলার কেসে কি আছে, ধরো তোমার অবশ্যই ছবি আছে, এবং এই ক্ষেত্রে আমি বলবো বুকহোল্ডস রিলেটেড ছবি আসলে একটা না ২ টা। একটা হচ্ছে শুধু রিলেটার ছবি, এবং আরেকটা হচ্ছে তার ইয়ার ছবিটা। এখন তুমি যদি সেই ছবিটা, ২ টা ছবিই যে তোমাকে হুবহু বইয়ের মতো আঁকতে হবে তা না। তোমার একটা ছবির পার্সপেক্টিভ হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক, আর মেইন ট্যাঙ্কের সাথে সে ৯ থেকে ১১ ডিগ্রি এই অ্যাঙ্গেলে থাকে। একটা ছবির পার্সপেক্টিভ এটা। ওইটা বুঝানোর জন্য তুমি সিম্পল সিম্বল আকারে ফ্রি হ্যান্ডে তুমি আঁকো, সমস্যা নাই। বুঝা গেলেই হইছে যে তোমার বুকহোল্ডস রিলেটা ৯ থেকে ১১.৫ ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যাঙ্গেলে থাকবে। অন্যটা হচ্ছে বুকহোল্ডস রিলের ভিতরে তোমার ওই যে ২ টা আমার যে ইয়ে আছে। তো তুমি কোন বই থেকে কিভাবে আঁকবা, এটা একদমই তোমার স্বাধীনতা, সমস্যা নাই। জাস্ট কিন্তু ২ টা ডায়াগ্রাম লাগবে, আর হচ্ছে গিয়ে জাস্ট এগেইন তুমি মানে বাকি ডেসক্রিপশনটা তুমি তোমার মতো করে সাজাইয়া সিম্পল এর মধ্যে সাজায়া লিখলেই হবে। এই টেবিলটা বলে ফেলছি অলরেডি। বলছিলাম যে ৪ টা টেবিল আছে। ৩ টা টেবিল খুব ইম্পোর্টেন্ট। তার মধ্যে এটা একটা টেবিল। এটা আরেকটা টেবিল, এবং ফাইনালি আচ্ছা, তারপর হচ্ছে ওভারফ্লাক্সিং। ওভারফ্লাক্সিং এর ক্ষেত্রে এই কার্ভটা এই কার্ভটার কথা ভুলে যাইও না। ওকে? V/F এর যে কার্ভটা যদি বলি, V/F এর পার্সেন্টেজ এর সাথে, এবং এটা উইথ রেসপেক্ট টু টাইম এটা, এবং আগেও বলছি আরেকবার বলি, এই কার্ভটা হচ্ছে আসলে শুধু এইটুকু, রাইট? এইটুকু কার্ভটা। ঠিক আছে? কার্ভটা এইটুকু। তার মানে এই না যে তুমি পরীক্ষার হলে এটা দেখাইতে পারবা না। আমি তোমাকে বুঝানোর জন্য বলে দিচ্ছি। যে কার্ভটা হচ্ছে এইটুকু। আর এইটুকু এরিয়াতে, তার মানে বোঝাচ্ছে যে এইটুকু এরিয়াতে প্রহিবিটেড, অপারেটেড রিজিয়ন। তার মানে এর উপরে আমরা যেন না উঠে কোনোভাবেই। আমার যদি এইটুকু হয়, ফর এক্সাম্পল এই কার্ভ থেকে কি বোঝাচ্ছে? ধরো, কথার কথা, ধরো এই পয়েন্টটা ধরো ১৪০, ধরো ১৪০। তাহলে ১৪০ এ কি আছে? ০.১ মিনিট। তার মানে ১৪০ এ সে ০.১ মিনিট থাকতে পারবে। V/F এর রেশিও ১৪০ যদি হয় পার্সেন্টেজে, তাহলে সে ০.১ মিনিট থাকতে পারবে। যদি ০.১ মিনিটের উপরে যায়, তার মানে সে এই রিজিয়নে। তার মানে সে প্রহিবিটেড রিজিয়ন। কিংবা ধরো এই পয়েন্টটা ১১০। কথার কথা, এই পয়েন্ট, বাই দ্য ওয়ে তোমরা তো কার্সর দেখো, ঠিক না? মাউসের কার্সর তো দেখো। দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ধরো এই পয়েন্টটা ১১০। তো বুঝাচ্ছে যে এই যে ১১০, সে তখন থাকতে পারবে ১০০ মিনিট। নট মোর দ্যান দ্যাট। সে যদি ১১০ এ, যখন আমার এটার পার্সেন্টেজ ১১০, তখন যদি সেই জায়গায় যদি ১০০ মিনিটের চাইতে বেশি থাকে, তার মানে সে প্রহিবিটেড রিজিয়ন। এটাই বুঝাইছে এই কথা। সো এনিহাউ, এটা হচ্ছে তোমার ভোল্ট/আওয়ার্স রিলে, এবং যেটা স্যার বলে দিচ্ছি, এটা হচ্ছে ANSI 24 রিলেটা, V/F রিলে, এটা আছে স্পেশাল রিলে। এই কারণে আমরা এই রিলেটার কিরকম আমরা পড়ি নাই, ওটা আছেই রিলে। ওটা যদি তোমার পড়তে মন চায়, দেখতে মন চায়, এটা দেখে নিও। কিন্তু আমাদের জন্য এটুকুই গুড এনাফ। ওকে? অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার প্রোটেকশন এক সেমিস্টার না, ঠিক আছে, ২ বছর মাস্টার্স ট্রান্সফর্মার প্রোটেকশনের শুধু ছোট একটা জিনিস নিয়ে মাস্টার্স করা যায়। যাই হোক, এটা তো আসলে যাই হোক তোমরা জানোই এখন অলরেডি। আমাদের তো বেসিক কিছু জিনিস দেখাটাই থাকলে। তারপর ইন্টারনাল এক্সটার্নাল ফল্ট। আর এর চাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের এই যে এটা যেটা বলছিলাম, ৪ টা টেবিলের মধ্যে ৩ টা টেবিল খুব ইম্পোর্টেন্ট। তার মধ্যে আরেকটা হচ্ছে এই যে এটা।
আমাদের যে সিম্পল যে কোনটার ক্ষেত্রে কোনটা স্কিমটা ইউজ করা হয়, এবং ফাইনালি আমাদের জাস্ট একটা সিম্পল একটা ম্যাথ ডিজাইন করতে বলছে। এই ক্ষেত্রে জাস্ট মাথা রাখতে বলছি, এটা যখন মিনিমাম রিকমেন্ডেডটা করতে চাইবা, তখন যেন তুমি ওভারলোডেডটা দিয়ে হিসাব করবা। তুমি নরমাল সিনারিও হিসাব করবা, তুমি নরমাল কারেন্ট দিয়ে, রেটেড কারেন্টটা দিয়ে। এটা আমার রেটেড কারেন্ট, ফুল লোড রেটেড কারেন্টটা। আর যখন তুমি মিনিমামে চলে যাবা, যে আমার মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ আছে কিরকম হতে পারে, তখন তোমার বেটারটা হচ্ছে যদি তুমি এটা দিয়ে হিসাব করো। যদি তোমার কাছে এটা না চায়, হোয়াট ইজ দ্য মিনিমাম রিকমেন্ডেড পার্সেন্টেজ বা না চায়, যদি খালি ডিফারেন্সিয়াল স্কিম এই যে এইটুকু পর্যন্ত বলে, তাহলে এইটুকু পর্যন্ত বের করে দেখানোই। এরপরে তুমি একটা ধরে নিও যে উই ক্যান ইউজ 30%, এবং সেক্ষেত্রে তুমি দেখাই দিও যে 30%টা কেন ইউজ করা যাবে। ওই যে বলছি যে y ইকুয়াল টু mx প্লাস c, ওইটা দিয়ে তুমি বের করে দেখাবা যে আমার এইটা যেটা সেটা যেন এটা চাইতে কম হয়। আমাদের যেহেতু c নাই এখানে, আর y ইকুয়াল টু mx। ওকে, এরপরে এই জিনিসগুলো আগেই বলছি, গতকালকে বলছি। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে লাস্ট কোশ্চেনটা আমি করি। মহিবুল হাসান। স্যার আমার কিছু বলছিলেন? না, ওমর বুঝি নাই কি বলছো। স্যার আমাকে খুঁজছিলেন? না না, তোমাকে না। মহিবুল হাসান। মহিবুল হাসান নাই। আচ্ছা, ওকে, তাহলে লাস্ট কোশ্চেন আলতাফকে করি। আলতাফ, বলো তো অ্যাপ্রক্সিমেটলি কয় সেট আসবে ট্রান্সফরমার প্রোটেকশন থেকে? নাই, সবাই নাই। তাহলে আমি আলতাফ যদি না থাকে তাহলে তারা চলে যায়, কি বলো তোমরা? অ্যাপ্রক্সিমেটলি এক সেট পাবা। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে চলে বিদায় নিচ্ছি। কালকে আবার এই সময়ে আমরা, কালকে কি বসবো আমরা? আচ্ছা, ওকে ওকে, তাহলে গ্রেট। কালকে আমরা সেম টাইমে বসবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার।